মেধাবী শিশুর বেড়ে ওঠার পরিস্থিতি মানিয়ে নেওয়ার ক্ষমতা। বিদ্যালয়গুলো একরকম নয়, একটি থেকে আরেকটি ভিন্নতর। বিদ্যালয়ের পরিবেশ, ব্যবস্থাপনা ইত্যাদিতে রয়েছে ভিন্নতা। তবু বলা চলে প্রতিটি বিদ্যালয়ের সাধারণ কিছু ঘটনা বা পরিস্থিতি একই রকম। স্কুলের শুরুতে শিশুর দক্ষতা কতটুকু অর্জিত হতে পারে মা বাবাকে জানাতে হবে, কারণ বিষয়ের ধারণা স্পষ্ট থাকলে শিশু মূল্যায়ন করা কঠিন নয়। কিভাবে পড়তে হয়, কিভাবে লিখতে হয় শেখানোর মাধ্যমে শিশুকে আগে থেকে প্রস্তুত করে নিতে হবে। নিজের মূল চাহিদার যত্ন নিজেই নিতে হবে। এখানেও শিশুর পরিপক্কতার দরকার আছে। মোটামুটি অভিজ্ঞতার আলোকে যে কাজগুলো করার সামর্থ্য অর্জন করে নেয় স্বাধীনভাবে। স্কুলের শুরুতে এই স্বাধীন বোধ শিশুকে গতিশীল করতে পারে। শিশু এই সময় মোটামুটি সহপাঠীদের সাথে মেশার জন্য প্রস্তুত হয়ে ওঠে। দক্ষতা আয়ত্তে আনা, সুযোগ পেলে আনন্দধারায় শিশু অনেক কিছু শিখতে পারে। স্কুলে যাওয়ার 1 বছর পূর্ব থেকে সুযোগ সৃষ্টির ব্যাপারে মা বাবাকে সচেতন হতে হবে। সুযোগের সদ্ব্যবহার করতে হবে। এইভাবে যতটুকু আশা করা যায় ততটুকু বা তারও বেশি স্কুলে ঢোকার পূর্বেই দক্ষতা অর্জন করে নেবে শিশু। এই সময় গুরুত্বপূর্ণ কয়েকটি দক্ষতা শিশুর আয়ত্ত আনতে পারবে, যেমন 1. নিজেকে নিজের সাহায্য করার দক্ষতা। 2. সামাজিক সহযোগিতার দক্ষতা। 3. খেলাধুলার দক্ষতা। 4. কাজের দক্ষতা। উপরের দক্ষতাগুলোর মধ্যে নিজেকে নিজে সাহায্য করার জন্য অর্জন বেশি গুরুত্বপূর্ণ। এটি স্কুলে অ্যাডজাস্টমেন্টে শিশুর সামর্থ্য বাড়িয়ে যায়। বিদ্যালয় থেকে সৃজনশীল মেধা বিকাশের প্রতি মনোযোগ হতে হবে। অধিকাংশ সময়টুকুতে খেলাধুলা এবং কিছু একটা তৈরি করার মাধ্যমে পুরো সময়ে শিশুকে সৃজনশীল বেড়ে ওঠার পথে এগিয়ে যেতে হবে। কেবলমাত্র অন্যকে অনুকরণ করে নয়, নিজের ভেতর থেকে নিত্য নতুন সৃষ্টির তাগিদ চাঙ্গা করে তুলতে হবে। মা বাবাকে এই দায়িত্ব পালন করতে হবে, যাতে অদ্ভুত কিছুই সে তৈরি করুক না কেন ধমক বা নিরুৎসাহিত করা যাবে না। উৎসাহ দিয়ে দিতে হবে, প্রশংসা করতে হবে। কিন্তু একটা কিছু করতে চেষ্টা করছে, এগিয়েও গেছে অনেকটা, শেষটুকুতে পৌঁছতে পারছে না, লক্ষ্য অর্জনে বাধা আছে। আকাঙ্ক্ষিত ফলাফলটি অর্জনের জন্য তাকে সহযোগিতা করা যেতে পারে। এই সময়ে সহায়তার পরবর্তীতেও তার প্রচেষ্টা এবং উদ্যোগ গ্রহণের উৎসাহটি গতিশীল হবে। মনে রাখতে হবে, সহায়তার কারণে কোনো শিশু সৃষ্টিশীল প্রচেষ্টা থেমে না যায়, দমন হয়ে না পড়ে। স্কুলে ঢোকার পূর্বে নিজের কাজ করার সামর্থ্য অর্জন করতে হবে। 1. নিজের পোশাক পরিচ্ছদ পরা ও খোলার যোগ্যতা থাকতে হবে শিশুর, যেমন ক্যাপ মাথায় দেওয়া বা কোট গায়ে দেওয়া, জুতো পরা ইত্যাদি। 2. কখন টয়লেটে যেতে হবে জানতে হবে। অন্যের বলার জন্য অপেক্ষা করলে অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। নিজের প্রয়োজন নিজেকেই মেটানোর
স্কিল করতে হবে। 3. চুল আঁচড়াতেও জানতে হবে। হাত মুখ ধোয়ার সামর্থ্য থাকতে হবে। নিজে খাবে, খাওয়ার পর হাত মুখ ধুয়ে পরে এমন গুণাগুণ শিখে নিতে হবে। নিজের জন্য সংরক্ষিত স্থানে নিজের জিনিসপত্র গুছিয়ে পরিচ্ছন্ন রাখতে হবে। স্কুলের প্রথম শ্রেণীতে গুরুত্বপূর্ণ একটি দক্ষতা হচ্ছে লিখতে পারা। প্রি স্কুলে যারা গিয়েছে, লেখা তাদের কাছে কঠিন মনে হবে না। পূর্ব অভিজ্ঞতার আলোকে নতুন প্রচেষ্টায় আরও সমৃদ্ধ হবে। এদের তুলনায় নবজাতক শিশু ছাড়া প্রথম ঘর ছেড়ে বিদ্যালয়ে এসেছে, আনাড়ি থেকে প্রি স্কুলের অভিজ্ঞতা না থাকায় নিজেকে মানিয়ে নিতে কষ্ট হয়। অনেক শিশু ঘরে বসে বার্ন এবং সংখ্যা লেখা শিখে ফেলে। স্কুলে তাদের গতি এখন আরও উৎসাহিত হয়ে যায়, সুখকর হয়। ঘরে মা বাবার উচিত শিশুকে আঁকতে উৎসাহিত করা। আঁকাঝোঁকা শেখার প্রচেষ্টা কলম বা পেন্সিল ধরার দক্ষতা অর্জনে শিশুকে এক ধাপ এগিয়ে নেবে। পেন্সিল ধরার দক্ষতা অর্জিত হলে শিশু সহজেই কর্ম বা সংখ্যা লিখতে পারবে। স্কুলে প্রথম শ্রেণীতে ঢোকার পূর্বেই যদি নিজের নাম না লিখতে পারে, গৌরব বোধ করবে শিশু। এক ধরনের সুখের আবহ বজায় থাকবে মনে। সুখী মনের শিশু পক্ষে সাফল্য ছিনিয়ে আনা কঠিন নয়। স্কুলে আনন্দদায়ক পরিস্থিতি বজায় থাকার জন্য শিশুর সামাজিক সহযোগিতার দক্ষতা অর্জন করা জরুরি। কোনো কাজে একে অপরের সহযোগিতা করেছে শিশু, দেখতে সুন্দর লাগবে, পরিবেশটিও হয়ে উঠবে প্রাণবন্ত, সুস্থ, সমৃদ্ধ। শিক্ষককে সহযোগিতা করার জন্য শিশুকে উৎসাহ দেওয়ার হতে যেতে পারে, যেমন ব্ল্যাকবোর্ড মোছা, কলম বা খাতা বাড়িয়ে দেওয়া ইত্যাদি। এগুলো অতি সূক্ষ্মভাবে স্কুলের শিশুর অ্যাডজাস্টমেন্টের খুঁটিনাটিটি দৃঢ়ভাবে তোলে। বাড়িতে এসে স্কুলের কাজগুলো শেষ করার জন্য উদ্বুদ্ধ হয়। স্কুলে বড়রা কিংবা অন্য শিশুরা কিভাবে গ্রহণ করছে বিষয়টি গুরুত্বপূর্ণ। গ্রহণযোগ্যতা শিশুর প্রতি শিশুর মনোভাব বেশি মাত্রায় প্রভাবিত করে। প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া প্রতিটি শিশু একে অপরের কাছে নতুন। তাদের প্রত্যেককে একে অপরের সাথে খাপ খাইয়ে নিতে হয়। প্রি স্কুলে শিশুরা বড়দের তত্ত্বাবধানে থাকে বেশি। স্কুলে প্রথম শ্রেণীতে তেমনটি কোনো থাকবে না। নিজেদের ঢঙ্গে এক্ষেত্রে শিশুরা একে অপরের সাথে মেলামেশা ক্ষেত্রটি তৈরি করে দেয়। একে তাদের ভালো বন্ধু হবে। অন্য সহপাঠীদের সাথে মিলিয়ে নিতে হবে পারবে কিনা ইত্যাদি ব্যাপারে এক সময় সচেতন হয়ে উঠবে। তাদের দৃষ্টিনন্দন উপস্থিতি, আকর্ষণীয় মুখায়ব, সুন্দর আচরণ থেকে অপরের কাছে বন্ধুত্ব করতে তাগিদ সৃষ্টি করে। এইভাবে শিশুদের স্কুলে সামাজিক দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়ে ওঠে। প্রথম শ্রেণীতে শিশুরা স্টাইল নিয়ে মাথা ঘামায় না। দৃষ্টিনন্দন পরিচ্ছন্নতা, ফিটফাট চলাফেরা অনেককে প্রভাবিত করে। ফিট বাবুর সাথে বন্ধুত্ব গড়া ছাড়া অন্যের আকর্ষণ তৈরি গর্হ। এই কারণে স্কুলে ঢোকার পূর্বে পরিচ্ছন্ন থাকার দক্ষতা অর্জন করতে হয় শিশুকে। চুল আঁচড়ানো, হাত মুখ ধোয়া, নিজেকে টিপটপ করার কৌশল রপ্ত হলে
স্কুলে নিজেকে দৃষ্টিনন্দন করে তোলার জন্য চেষ্টা করতে পারবে। এই কারণে স্কুলে ঢোকার পূর্বে পরিচ্ছন্ন থাকার দক্ষতা অর্জন করতে হয় শিশুকে। চুল আঁচড়ানো, হাত মুখ ধোয়া, নিজেকে টিপটপ করার কৌশল রপ্ত হলে নিজেকে দৃষ্টিমান করে তোলার জন্য সচেষ্ট থাকবে। শিক্ষকের সাথে সম্পর্কটিও গুরুত্বপূর্ণ। শিশুরা বাসায় অন্যদের আদরের মানিক, এই উৎপত্তি থেকে সচ্ছল, এই উপলব্ধি তাকে সচ্ছল করে। ফলে সে একই রকম জবাবে শিক্ষকদের মনোযোগ পেতে চাইবে। একজন শিক্ষক একসাথে অনেকগুলো শিশুকে শ্রেণী কক্ষে পড়াতে হয়। সবার প্রতি সমান মনোযোগ নাও আসতে পারে। যারা দক্ষতা লিখতে পারে, সহজে নিজেকে দৃষ্টি আকর্ষণ করে মনোযোগ পেয়ে যায়। শিশু নিজ বাসায় যেভাবে শিক্ষা নেয়, প্রশিক্ষণ লাভ করে, সেভাবেই সামাজিক দক্ষতা গড়ে ওঠে। অন্যের সাথে সম্পর্কটি কেমন হবে, কিভাবে সে মেলামেশা করবে, নির্ধারিত হয়ে যায় ঘরের দক্ষতা অর্জন থেকে। গণতান্ত্রিক ট্রেনিং এর মাধ্যমে দেওয়া নেওয়ার ব্যাপারটি সহজে শিখতে পারে শিশু। পার্টিসিপ শিশু থাকে আত্মকেন্দ্রিক, সব কিছুতে সহপাঠীদের সাথে একই রকম মনোভাব প্রতিফলন ঘটাতে পারে। কর্তৃত্ববাদী প্রশিক্ষণের মাধ্যমে শিশুকে অন্যের মতো হতে উৎসাহ যোগায় কিছু, কিন্তু শিশুর মনে বিদ্রোহী মনোভাব আসতে পারে। অন্য শিশুদের পরামর্শ ও সহচার্যে সে নেতিবাচক আচরণ করতে পারে। বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা। বিদ্যালয়ের একই রকম স্থায়ী নিয়ম শৃঙ্খলার স্থায়ী সীমায় বেড়ে ওঠেনি। শৃঙ্খলার ক্ষেত্রটি বাড়িতে একই রকম ছিল না। স্কুলে শিক্ষকেরা সব শিশুর সাথে একরকম আচরণ করে। নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করলে একই রকম মনোভাব দেখিয়ে থাকবেন। একই রকম শৃঙ্খলা বোধ গড়ে উঠতে সময় লাগে। এই সমস্যায় ভোগে শিশু। বিদ্যালয় শিশুর নিয়ম শৃঙ্খলা মানানসই দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হলে মা বাবাকে প্রথম নিয়মানুবর্তিতার প্রতি দৃঢ় অথচ সুন্দর দৃষ্টিভঙ্গি দেখাতে হবে। স্কুলে ঢোকার 6 মাস পূর্ব থেকে শিশুকে পড়ে নিতে হবে। 1 বছর থেকে হলে ভালো হয়। এই সময় শিশুর শৃঙ্খলাবোধ ব্যাপারে নিজেদের দুর্বলতা ও ফাঁকটুকু বুঝে নেয়। মা বাবাকে এই ক্ষেত্রে অবশ্যই এক নিয়মের প্রতি সব সময় একই মনোভাব দেখাতে হবে। আজ এক রকম, কাল অন্য রকম মনোভাব দেখালে নিয়ম ভাঙার প্রতি শিশুরা আরো উৎসাহী হবে। নিয়ম পালন করার অনুপ্রেরণা শিক্ষা পাবে না। বুদ্ধির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতা। প্রাথমিক শৈশবে বুদ্ধির সামর্থ্য দ্রুত বিকশিত লাভ করে। খুব কম বা সামর্থ্য কাজে খাটানোর জন্য শিশুকে শিক্ষা
দিয়ে থাকেন। প্রথম কারণটি হলো, মা বাবা মনে করেন পুরো দায়িত্ব বিদ্যালয়ের পক্ষ থেকে মনে করা হবে। মনে রাখতে হবে, মনে 3 ধরনের মানসিক দক্ষতা বিদ্যালয়ের প্রাথমিক ধারা যাত্রা থেকে শিশুর অ্যাডজাস্টমেন্টের সাথে সম্পৃক্ত মানসিক দক্ষতাগুলো আলোচনা করা যাক। মনোযোগ সমর্থন। বিদ্যালয়ের সব ধরনের কর্মকাণ্ডের সাথে মনোযোগ ওতপ্রোতভাবে জড়িত। অধিকাংশ শিশুর পক্ষে মনোযোগের কারণ করা কঠিন সমস্যা। অনেক শিশু স্কুলে ঢোকার আগে মনোযোগের ব্যাপারে কিছু জানেন না। অভিজ্ঞতার আলোকে ছোট শিশুরা জেনে যায় কিভাবে মনোযোগী হতে হবে, মনোযোগের গুরুত্ব টের পায়। শিশু হঠাৎ অন্যমনস্ক হয়ে যেতে পারে, বিক্ষুব্ধ চিত্রের কারণে বিষয়ে ঘুমোতে পারে। উদাহরণ হিসাবে বলা যায়, বড়রা গল্প পড়ে শোনাচ্ছে, শিশুটি শুনছিল। হঠাৎ সে বিক্ষুব্ধ হয়ে উঠল, মনোযোগ হারিয়ে ফেলল। বড়রা তখন গল্প করা থামিয়ে দেন, শিশুর পছন্দ অনুযায়ী অন্য গল্প শুরু করেন। মনে রাখতে হবে, খুব কম আগ্রহী মনোযোগহীনতার একটি বড় কারণ। আগ্রহ বা আনন্দ সাথে মনোযোগের স্থায়িত্বের বিষয়টি জড়িত। যে কাজ শিশু করেছে সে গল্প শুনে যদি আনন্দ না পায়, শিশুর সাথে মনোযোগ ধরে খেলা সম্ভব না হয়। মনে রাখার ক্ষমতা। হঠাৎ সে বিক্ষুব্ধ হয়ে উঠল, মনোযোগ হারিয়ে ফেলল। বুড়োরা তখন গল্প নাড়ে থামিয়ে দেন, শিশুর পছন্দ অনুযায়ী অন্য গল্প শুরু করেন। মনে রাখতে হবে, খুব কম আগ্রহতাই মানুষহীনতার একটি ঘর। বড় ধারণ। আগ্রহ বা আনন্দের সাথে মনোযোগের স্থায়িত্বের বিষয়টি জড়িত। যে কাজ শিশুটি করেছে সে গল্প শুনে যদি আনন্দ না পায়, শিশুর পক্ষে মনোযোগ ধরে রাখা অসম্ভব। মনে রাখার ক্ষমতা। শিশুকে পড়তে হবে, অনেক কিছু শিখতে হবে। আমাদেরকে তারা কবিতা কিংবা লেখার শব্দ মনে রাখতে হয়, একই সাথে বানান শিখতে হয়, পথ গঠন করতে হয়, সংখ্যা জানতে হয়। শিশুর মনে রাখার দায়িত্ব বাড়ানোর জন্য বাড়িতে যা করা উচিত, খেলার মাধ্যমে সংখ্যার গুণন শেখানো, শিশুর সাথে খেলতে বিভিন্ন বস্তু, পাখি, পশু ইত্যাদির নাম লেখস্থ হবে। সহজ বানান শেখাতে হবে। পরিবারের সদস্যদের আনন্দঘন অংশ গ্রহণের মাধ্যমে শিশুর দক্ষতা বাড়িয়ে দেওয়া যায়। এই ধরনের দক্ষতা মার্জিত হলে স্কুলে সে ভালো করবে, মনোযোগ পাবে, সবার মনে সবার ক্ষমতা ও
অঞ্চল ব্যবহারের শিল্পটি সবার মনে রাখার গুরুত্বপূর্ণ সময় হচ্ছে মনে রাখার ক্ষমতাও তখন বাড়ে শিশুটির। যুক্তি দেখানোর যোগ্যতা। প্রাথমিক শিশু সাধারণ যুক্তি প্রদর্শনের ক্ষমতা যথেষ্টই উজ্জ্বল হিসাবে সাধারণ সিদ্ধান্ত নিতে উৎসাহ ভালো হয়, কিন্তু অধিকাংশ শিশুর সহজ সরল সাধারণ সিদ্ধান্ত বড়রা নিয়ে থাকে। এই ধরনের শিশুদের যুক্তিতর্কের ক্ষমতা গড়ে ওঠার পথটি জটিল। শিশুর পড়তে শেখা। পড়তে লেখা বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে একটি প্রধান দক্ষতা। এটি এই স্কুলে পড়া এবং শেখার প্রতি শিশুর মতামত ভাব গড়ে তুলবে। তারা ভালো পড়তে পারে, স্কুলের প্রতি তাদের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা বেশি থাকে। যারা পড়তে পারে না, স্কুলের প্রতি প্রথম থেকেই তাদের আগ্রহ তৈরি হয় না। পড়া না পারার জন্য যদি ক্লাসে সবার সামনে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে শিশুটি স্কুল থেকে কিংবা পড়ালেখা থেকে ক্রমশ নিজেকে দূরে সরিয়ে নিতে সচেষ্ট হবে। বাসায় পড়ানোর পদ্ধতি কিংবা স্কুলের পদ্ধতি একরকম নয়, ফলে শিশুর শেখার ক্ষেত্রটি বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, অতিরিক্ত চাপ হিসাবেও গণ্য হতে পারে। তাই মা বাবাকে মূলত পাড়ায় প্রতিটি স্কুলে উৎসাহিত করে তুলতে হবে। মা বাবা তখন কোনো ছবির বই পড়ে শুনে তখন সে ছবির প্রতি মনোযোগী হলে শিশুটি উৎসাহী হয়ে উঠবে। শব্দও তাকে শুনতে হবে। শোনা ও দেখার সমন্বয়ের মাধ্যমে ছোট শিশুদের উৎসাহ বেগবান করা যায়। শিশুদের বলা যেতে পারে যে শব্দটি বারবার উচ্চারণ করা হলো ফাইন্ড আউট করতে। এইভাবে শব্দের সাথে শিশুর পরিচিতি বাড়ে। বাড়িতে শিশুর বৈশিষ্ট্য নির্দিষ্ট একটি পড়ার সময় থাকতে হবে। এই সময় বাড়ির সবাই পড়তে পারবেন, ফলে পড়ার একটি পরিবেশ গড়ে উঠবে। সেই পরিবেশে শিশু নিজেকে একান্ত করে নিতে পারে। দ্রুত শিশুর পড়ার সময়ের প্রতি উৎসাহ হয়ে উঠবে। পরে বিদ্যালয়ে সামাজিক দক্ষতা অর্জনে বাবা মার করণীয়। বিভিন্ন পরিবেশে সব ধরনের সব বয়সের মানুষের সাথে মেলামেশার জন্য শিশুকে সুযোগ তৈরি করে দিতে হবে। 2. খেলার সাথীদের বাড়িতে কিংবা আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে শিশুকে নিয়ে যেতে হবে। 3. অপরে ভালো কিছুর বেশভূষা, মুখাবয় কিংবা আচরণের প্রতি শিশুদের মনোযোগের আকর্ষণ করার পথ তৈরি করতে হবে। পারিবারিক সদস্যদের সহযোগিতার জন্য শিশুকে উৎসাহ দিতে হবে। বাড়ির যে কোনো কাজ কিংবা খেলাধুলার সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে থাকা প্রয়োজন।
5. সবার জন্য শুভকামনা করার আভাস গড়ে তুলতে হবে। প্রথমে বাসায়, পরবর্তীতে খেলার মাঠে। 6. অশুভ আচরণ সংযত করার জন্য শিশুকে উৎসাহ দিতে হবে। সামাজিকভাবে গ্রহণযোগ্য আচরণের প্রতি উদ্বুদ্ধ করতে হবে। অন্য শিশুরা যেন পছন্দ করে এমনি খেলার দক্ষতা অর্জনে শিশুটিকে ট্রেনিং নিতে হবে। নিজের পছন্দনীয় খেলার প্রতি উৎসাহ যোগাতে হবে। অন্যের সাথে কথা বলা কিংবা অন্যের প্রতি দয়ালু হওয়ার শিক্ষা দিতে হবে। শিশুর বেড়ে ওঠা যখন সতর্কের প্রয়োজন। শিশুর দেহের বিকাশ বড় হয়, মনের বিকাশও গুরুত্বপূর্ণ। দৈহিকভাবে বাড়তে থাকে শিশু, চোখের সামনে ক্রমে হয়ে ওঠে কিশোর বিকাশমান। এই ধারার সাথে সমন্বয় রাখতে হবে মনের সুস্থ সমৃদ্ধির জন্য। মনে ও দেহের সমন্বিত বিকাশের বিকল্প নেই। চলমান সময়ের স্রোতে বেড়ে ওঠা শিশু মৌলিক চাহিদা পূরণ হতে হবে। মৌলিক ইস্যুগুলো পূরণে বাধা হলে স্বাভাবিক পথে অস্বাভাবিক কোনো নেতিবাচক বৈশিষ্ট্য শিশুর মনে আসন গেড়ে বসতে পারে। কালক্রমে এইসব নেতিবাচক বৈশিষ্ট্য স্বভাবকে ভঙ্গুর করে তুলতে পারে। এ ব্যাপারে সতর্কতার প্রয়োজন। কেবলমাত্র মা বাবাকে নয়, পরিবারের অন্যান্য সদস্য ও শিক্ষকদের দায়িত্ব কম নয়। নিজের সংখ্যাগুলোর প্রতি দৃষ্টি রাখা উচিত। এই জাতীয় পরিস্থিতিতে শিশুর মনস্তাত্ত্বিক মূল্যায়ন জরুরি। প্রয়োজনে গ্রহণ করতে হবে মানসিক সেবা। সমস্যাগুলো হচ্ছে, স্কুলের বিভিন্ন পরীক্ষায় ফলাফল প্রকাশ হতে পারে, ক্লাসে দক্ষতা কমে যাওয়া, পড়া না পারা, প্রায় অনুপস্থিতি থাকা, স্কুল ফাঁকি দেওয়ার প্রবণতা শুরু হওয়া, কিংবা বিদ্যালয়ে না যাওয়ার জন্য নানান অজুহাত তৈরি করতে আরম্ভ করা, প্রায় উদ্বিগ্ন থাকা, টেনশনে আক্রান্ত হয়, শরীরের অংশ বিশেষ অস্থিরভাবে নাড়াচাড়া করা, অধীর ভাব চলাফেরা করা, স্নায়বিক অশান্তিতে ভোগা, প্রায় রাতে স্থায়ী দুঃস্বপ্ন দেখতে শুরু করা, স্থায়ী অবাধ্যতা, বিনা উস্কানিতে বেবির আচরণ, হামলা ও আগ্রাসন মনোভাবের দেখানো, কোলাহল মুখর বাধা বিপত্তি গ্রাহ্য করে না, এমনি আগ্রহী কর্মকাণ্ডের দৃষ্টান্ত তৈরি করে, প্রায় মেজাজ দেখানো, অনিয়ন্ত্রিত রাগের বহিঃপ্রকাশ করতে পারে, বিষণ্ণতা, বিরক্তিপূর্ণ আচরণ কিংবা হঠাৎ দুঃখে ভারাক্রান্ত হওয়া। শরীরে অসুস্থতা নিয়ে আমরা যত বেশি উদ্বিগ্ন থাকি, মনের সমস্যার ব্যাপারে তত বেশি অসচেতন। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মনের দাবিকে বলাই লুকিয়ে রাখতে তৎপর। এটি আমাদের মেজাজ দৈন্যতা এবং অক্ষ
দক্ষতার ফাঁক দিয়ে একটি শিশু ক্রমে ডুবে যেতে থাকে। বাবা মা মেনে নিতে পারেন না যে সন্তানের মনের চিকিৎসা দরকার, বন্ধুত্ব পরামর্শের প্রয়োজন আছে। মনস্তাত্ত্বিক বিকাশের রুদ্ধ ধারার গোলাধার থেকে বেরিয়ে আসার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি শিশুর দিকে নির্দেশনা দিতে হবে। বাবা মাকে মনে রাখতে হবে, বিজ্ঞানের অগ্রযাত্রা প্রশংসনীয়। দেহের অসুস্থতার মতো মনের অসুস্থতারও বৈজ্ঞানিক চিকিৎসা রয়েছে। এখানে অপমানের কিছু নেই, লজ্জিত হওয়ার কোনো কারণ নেই। একজন সুশিক্ষিত গুণী মাই মনের বিকাশের খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিতে পারেন। সন্তানের ধাবমান বিকাশের পথে কোনো বাধা এলে কৌশলে তা দূর করতে পারবেন। নিজের দ্বারা সম্ভব না হলে মানসিক সেবা গ্রহণের কার্পণ্য করা মানেই সন্তানের ধ্বংসের বৃষ্টি রোপণ করা। এটি একটি কঠিন সত্য। এই সত্যকে বিজ্ঞানের আলোকেই মূল্যায়ন করতে হবে সবাইকে। সামাজিক দৃষ্টির দেওয়াল ভেঙে বেরিয়ে আসা জরুরি। যেভাবে বন্ধ করা যায় শিশুর অসঙ্গত আচরণ। শিশুর অসঙ্গত এবং সঙ্গত আচরণ পুরো পরিবারের অশান্তির কারণ হয়ে উঠতে পারে। মা বাবা কিংবা পরিবারের অন্যান্য সদস্যগুলো ধৈর্য ধারণ করতে পারেন না। ফলে শিশুর উপর বিভিন্ন ধরনের কঠিন খোরাক নেমে আসে। পরিস্থিতি উন্নতি না হয়ে তখন আরো জটিল হতে থাকে। অসংযত আচরণগুলো মোকাবেলার কারণে আমরা নিজে আলোচিত বৈজ্ঞানিক বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করা উচিত। 1. পরিপূর্ণ তৃপ্তি। শিশু অসঙ্গত আচরণ করে নিষেধ করলে শুনেন না, থামানো যায় না। এমনি অবস্থায় যা করেছে সেটি যদি বিপজ্জনক কিংবা সমাজবিরোধী কিছু না হয়ে থাকে, ক্লান্ত না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, হঠাৎ রেগে গেলে দীপ্তকে থামানো যায় না। ঘরের পর্দাগুলো টেনে ছিঁড়ে কিংবা নামিয়ে ফেলে। দীপ্তির মা দমে যান না। রাগ উঠলে এক গাদা পুরনো খবরের কাগজ দীপ্তির হাতে ধরিয়ে দেন। ছিঁড়তে সে ক্লান্ত হয়ে পড়ে এক সময় থেমে যায়, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ভালো কাজের জন্য আমরা প্রায় নিজেদের উৎসাহ দিই। স্কুলের সুযোগ সুবিধে নিশ্চিত করার চেষ্টা করি। ফলে ভালো কাজের জন্য শিশু উৎসাহিত হয়। খারাপ কাজ বা বিশেষ ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ ঠেকাতে হলেও কিছু উদ্যোগ নিতে হয়। বিশেষ ধরনের অসঙ্গত আচরণ করলে সুযোগ সুবিধা তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। পরিস্থিতিভাবে অগ্রসর হতে হবে। শিশু ছেঁড়াখোরা করেছে দেখেছেন আপনি, কিন্তু এখন ভান করতে হবে যে বিষয়টি লক্ষ্য করছেন না, মোটেই পাত্তা দিচ্ছেন না। অপেক্ষাকৃত কম গুরুতর অপরাধ, যেমন মৃদু রেশাধ্বনি করা, অন্যকে বিরক্ত করা, অন্যকে কষ্ট দেওয়া, এমনই কোনো আচরণ করা, উগ্র মেজাজ দেখাতে থাকা ইত্যাদির জন্য এমনটি করা যেতে পারে। এমন পরিস্থিতি তৈরি করতে হবে
যেন অনাকাঙ্ক্ষিত কোনো আচরণের জন্য শিশু পুরস্কার বা বাহবা না পায়। অন্য কথায় বলা যায়, কোনো অযাচিত কাজের সম্মতি, মনোযোগ ইত্যাদি দেওয়া যায় না। পূর্বে হয়তো অনাকাঙ্ক্ষিত আচরণে আপনার মনোযোগ পেত শিশু, কিংবা সম্মতি আদায় করে নিত, বা অসঙ্গত কাজটি করার পর সাদরে গ্রহণ করতেন, আদর করতেন। না, এটি করা যাবে না। অসংযত আচরণের পরই সুবিধা থেকে, পুরস্কার বা সাদরে আপ্যায়ন থেকে বঞ্চিত করতে হবে। এই পদ্ধতিটিকে বলে, এটি একটি পদ্ধতি, মনে রাখা উচিত। অশোভনীয় আচরণের জন্য যদি কোনো ধরনের ছাড় বা মনোযোগ কিংবা পুরস্কার পায়, খারাপ আচরণটি আরো বেশি মাত্রায় প্রকট হয়ে উঠবে। আমরা আরও মনে রাখা দরকার, হারানো সুযোগ সুবিধা ফিরে পাওয়ার জন্য শিশু বেপরোয়া হয়ে উঠতে পারে, কঠিন পরিশ্রম শুরু করতে পারে। ফলে পরিস্থিতি প্রাথমিকভাবে খুব ভালো হতে পারে, ধীরে ধীরে অবস্থার উন্নতি ঘটবে। অতীত হয়তো বাজে আচরণটিও দীর্ঘদিন পরে উৎসাহিত হয়েছে, বা পুরস্কার পেয়েছে। অসংখ্য আচরণেও এমন অবস্থায় তাৎক্ষণিক দূরত্বই সুযোগ সুবিধা বন্ধ করে দিতে হবে। ফলে দ্রুত শিশুরা বুঝতে পারে সুযোগ সুবিধা, আদর, পুরস্কার হারিয়েছে নির্দিষ্ট আচরণের কারণে। মাঝে মাঝে সুযোগ সুবিধা কেড়ে নেওয়ার চেয়ে দ্রুত সুবিধে বন্ধ করে দেওয়া অধিক কার্যকর। ধীরে ধীরে সুযোগ সুবিধা বন্ধ করে পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নেওয়া যায়। উগ্র মেজাজ কিংবা রেশাধ্বনির জন্য নিজের পদ্ধতিগুলির প্রতি নজর দিতে পারি আমরা। যখন এই খারাপ আচরণটি শুরু করবে, সাথে সাথে শিশুর কাছ থেকে অন্য ঘরে চলে আসতে হবে। কিছুই বলার প্রয়োজন নেই, কোনো ধরনের অভিব্যক্তি দরকার নেই, কোনো প্রতিক্রিয়ারও দেখানো চলবে না। যখন বদমেজাজের বিস্ফোরণ ঘটে, বিতর্ক লিপ্ত হওয়ার দরকার নেই, যুক্তি বা আলোচনার প্রশ্নই ওঠে না। অন্যান্য বদ আক্রমণের ক্ষেত্রেও এমনটি করা প্রয়োজন। যদি বুঝতে পারেন অসংযত আচরণের কারণে শিশুটি ভেঙে পড়েছে, সেই ক্ষেত্রে কিছু বোঝানোর প্রয়োজন আছে। নরম কণ্ঠে বলুন, আগে শান্ত হও, পরে তোমার সাথে এ ধরনের আলাপ করব। আপনাকে দৃঢ় হতে হবে। শান্ত না হলে আগাম আলোচনা করবেন না। টাইম আউট পদ্ধতি। অশোভনীয় আচরণ করলে যে কোনো ধরনের সুবিধা পাওয়ার সুযোগ কমিয়ে দেওয়া হয়। পুরস্কারের সুযোগ কমিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। পুনঃ অসংযত আচরণ কমিয়ে আনার উদ্দেশ্যে এমনটি হয়। 3 ধরনের টাইম আউট পদ্ধতি। আনন্দপূর্ণ খেলাধুলা, বিনোদনের অংশগ্রহণে শিশুকে সুযোগ দেওয়া হয় না, বাধা দেওয়া হয়। কিন্তু এই ক্ষেত্রে শিশুটি আনন্দপূর্ণ কাজগুলো দেখার সুযোগ পাবে। 2. আনন্দপূর্ণ কাজ বা খেলার অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় না, খেলাটি দেখার সুযোগও কেড়ে নেওয়া হয়। তবে পরিবেশ থেকে তাকে সম্পূর্ণভাবে আলাদা করা যায় না। সে বুঝতে পারবে আসে আনন্দের ফোয়ারা
বয়ে যাচ্ছে, কিন্তু অংশ নিতে পারবে না, দেখারও সুযোগ নেই তার। 3. এমন অবস্থায় শিশুটিকে সামাজিকভাবে আলাদা করে রাখা হবে। ইচ্ছে করলেই সেখান থেকে সে বেরিয়ে আসতে পারবে না, কিন্তু কখনো ভয়ার্ত কোনো স্থানে তাকে আটকে রাখা যাবে না। অন্য সময় সে মিলনায়তনে আয়তনে যেতে পারবে। টাইম আউট পদ্ধতিগুলি কখনো কখনো শিশুর উগ্র মেজাজের বিস্ফোরণ ঘটাতে পারে, বিক্ষুব্ধ ও বিদ্রোহী হতে পারে, এমনকি চিৎকার করে কাঁদতেও পারে। সে অন্যকে আঘাতও করতে পারে, বিশেষ করে জোর করে কোনো একাকী রুমে যদি রাখা হয়, সমস্যাগুলো বেড়ে যেতে পারে। বুড়ো শিশুদের বেলায় উপরন্ত পদ্ধতিগুলো সম্ভব নাও হতে পারে। সঠিক কিনা ভেবে দেখতে হবে। পদ্ধতি বাছাই করার ক্ষেত্রে যত্নশীল হতে হবে। যদি শিশুটি বড় হয়, উপরোক্ত পদ্ধতিগুলো প্রতিরোধ করার মতো অবস্থান থাকে, তার সুযোগ সুবিধা কিংবা আনন্দের সব ধরনের উৎসাহ সরিয়ে ফেলতে হবে। যদি মার সান্নিধ্যে প্রধান উৎস হয়ে থাকে, তবে মা সন্তান থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন। কোনো রুমে শিশুকে অবরুদ্ধ করতে পারেন। যদি শিশুর মেজাজ ঠান্ডা হয়, তবে সেই রুম থেকে বের করবেন। অভদ্র অসঙ্গত আচরণের ফলাফল সম্পর্কে আগে থেকে শিশুকে সতর্ক রাখা যেতে পারে। 3 থেকে 5 মিনিট সময় যথেষ্ট। প্রকৃতপক্ষে টাইম আউট পদ্ধতির প্রথম 2টি ধারা প্রথমে প্রয়োগ করতে হবে। যুক্তিযুক্ত ও তৃতীয় ধারায় যাওয়ার পূর্বে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। টাইম আউট পদ্ধতিগুলোর সফলতা নির্ভর করছে শিশুটির প্রণোদন পাওয়ার বা বিনোদনের অংশগ্রহণের তাগিদের উপর। যে স্থান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, সেটি শিশুর জন্য কতটুকু কাঙ্ক্ষিত, সেটি এই বিবেচনায় রাখতে হবে। ইতিবাচক উৎসাহ। ইতিবাচক বিকল্প আচরণ পরস্পর বিরুদ্ধ কাজে ইতিবাচক উৎসাহ তৈরি করে। খারাপ কিংবা অসঙ্গতিপূর্ণ কাজ থেকে শিশুকে দূরে রাখা যেতে পারে। এই ক্ষেত্রে অসঙ্গত আচরণের বিপরীতে অন্য একটি প্রতিযোগিতাপূর্ণ কাজে শিশুকে ইচ্ছাকৃতভাবে জুড়ে দেওয়া হয়। আমরা একটি ঘটনার দিকে ফিরে তাকাতে পারি। রনির আচরণ মাকে অস্থির করে তোলে। শপিং ডিপার্টমেন্টে এলে দোকান থেকে এটা সেটা তুলে নিয়ে ব্যাগে ভরে তোলে, কিছুতেই থেমে যায় না। রনির এই আচরণটি বদলাতে হবে। পরবর্তীতে ইতিবাচক একই ধরনের আর একটি কাজে উদ্বুদ্ধ করতে হবে। পরবর্তীতে রনির মা দৃঢ় অবস্থান গ্রহণ করেন। ডিপার্টমেন্টাল স্টোরে এলে রনিকে কাউন্টারের সামনে থাকতে বাধ্য করেন। নিজেই শপিং ট্রলিতে প্রয়োজনীয় আইটেমগুলো নিয়ে আসেন কাউন্টারে। রনি বিকল্প কাজটি এখানেই ঘটে। তাকে আইটেমগুলো ট্রলি থেকে ব্যাগে ভরার দায়িত্ব দেন। একটি সংযত কাজের সমপরিমাণ পরিশ্রমের কাজটিকে ইতিবাচক উপায়ে পরিচালনা করেন। এভাবে রনির বেপরোয়া পর্বের আচরণটি পরিবর্তন ঘটে, গ্রহণযোগ্য কাজ থেকে অভ্যস্ত হয়ে ওঠে। আমি যে বইটি পড়লাম
সে বইটি লিখেছেন ডাক্তার মোহিত কামাল, MBBS, BCS স্বাস্থ্য, MPhil সাইক্রিয়াট্রিক, মেম্বার BMH UK, UMDR ট্রেনিং, শাপিরো অফ USA এবং সাইকোথেরাপি ট্রেনিং, মনোরোগ, স্নায়ুরোগ এবং মাদক শক্তি বিশেষজ্ঞ, সাইক্রিয়াট্রিস্ট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা।